আসসালামু আলাইকুম শিক্ষার্থী বিন্দুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ভৌত আলোক বিজ্ঞানের একটা কঠিন চার্ট, যেটা মুখস্থ করতে গিয়ে তোমরা ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করো। কিন্তু উল্লেখ করতে চাই আমি, এই যে চার্টটা তোমরা দেখতে পাচ্ছ পিছনে, এখান থেকে প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় একটা করে প্রশ্ন অবশ্যই অবশ্যই আসে। সো এই চার্টটা আমরা যদি 5 মিনিটের মধ্যেই পড়ে ফেলতে পারি তাহলে কেমন হয়? সো একটা ছন্দ এবং গল্পের মাধ্যমে আমরা চাইলেই এই কঠিন চার্টটা খুব সহজে আয়ত্ত করে ফেলতে পারি। চলো তাহলে আলোচনা শুরু করা যাক, ঠিক আছে? ওকে, তাহলে ভাইয়া এই চার্ট থেকে আসলে কোন ধরনের প্রশ্ন আসে সেই জিনিসটা প্রথমে আমাকে জানতে হবে। এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসে। এক নাম্বার হচ্ছে কোন তত্ত্বের আবিষ্কারক কে, দুই নাম্বার হচ্ছে কোন তত্ত্ব দ্বারা কোনটা ব্যাখ্যা করা যায় বা ব্যাখ্যা করা যায় না। সো এইটা মনে রাখার জন্য তোমাদেরকে আমি একটা সুন্দর গল্প বলতে চাই, ঠিক আছে? সো তোমরা যারা ভিডিও দেখতেছো, কারো নাম কণা কিনা আমি জানি না, বাট গল্পটা কিন্তু কণার গল্প। কণার গল্প নিয়েই আমরা কাজটা শুরু করব। সো ধরো কণার বিয়ে হয়েছে। সো বিয়ে হওয়ার পরে রাত 1টা বাজে। রাত 1টায় কি করছে, তার বর ছোট ছোট মাছ নিয়ে আসছে তার জন্য বাছার জন্য। তো কণা কি করবে, স্বভাবতই রেগে যাবে। সো কণা রেগে গিয়ে হাত দিয়ে একদম কোপ দিয়ে মাছটা ফেলাই দিছে, ঠিক আছে? সো এটা দিয়ে আমরা মনে রাখবো যে কণা হাত দিয়ে মাছ কোপ দেয়। কণা হাত দিয়ে হাত দিয়ে মাছ, মাছ বানান চ লিখবো, মাছ কোপ দেয়। দেখো এই ছন্দটা শুধু আমরা একটু মনে রাখার চেষ্টা করব। কি মনে রাখবো? কণা হাত দিয়ে মাছ কোপ দেয়। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আবিষ্কারকের নাম আমার শেষ। কতে কি দেখো, কতে হচ্ছে কণিকা তত্ত্ব, নতে হচ্ছে নিউটন, হতে হচ্ছে হাইগেন্স, ততে হচ্ছে তরঙ্গ তত্ত্ব। তারপরে মাছ, মাছ যে আছে, মতে হচ্ছে ম্যাক্সওয়েল, আর চতে কি ভাইয়া? চতে হচ্ছে চুম্বকীয় তত্ত্ব। চুম্বকীয়টা আমরা মনে রাখবো, কোন চুম্বকীয়? তড়িৎ চুম্বকীয়। ওকে, খুবই সিম্পল। এরপর হচ্ছে কোপ। কতে কি? কতে হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, আর পতে কি? পতে হচ্ছে প্লাঙ্ক। এই যে জাস্ট এই ছন্দটা আমি যদি 2 মিনিট বা 1 মিনিট ধরে মুখস্থ করে ফেলি, আমার কিন্তু এই প্রশ্নটা শেষ। বাকি আছে শুধু এইটুক, যে কোনটা দিয়ে কোনটা ব্যাখ্যা করা যায় বা যায় না। এটার জন্য তোমাদের একটা ম্যাজিক্যাল রুলস আছে বা ম্যাজিক্যাল নিয়ম আছে, আমি তোমাদেরকে বলে দিব। তোমরা জাস্ট দেখেই অ্যান্সার করতে পারবা। কিভাবে? চলো তাহলে দেখা যাক। এখন দেখো, আমাদেরকে জানতে হবে কে কোন তত্ত্বের আবিষ্কারক। সেটা অলরেডি আমাদের জানা শেষ। এখন আমাদের জানতে হবে কি কোনটা ব্যাখ্যা করা যায় বা যায় না। আমরা যদি জানি কোন তত্ত্ব দিয়ে কোনটা ব্যাখ্যা করা যায়, তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে এটা দ্বারা কোনটা ব্যাখ্যা করা যায় না, সেটা কিন্তু আমরা অনায়াসে বের করে ফেলতে পারবো, ঠিক আছে? সো একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা যখন ছোট ছিলাম 9-10 এর দিকে বা 10 পর্যন্ত, এসএসসি পর্যন্ত, আপ টু এসএসসি, একটু মনে রাখবো, আপ টু এসএসসি, ঠিক আছে? আমাদের যে একাডেমিক সিলেবাসটা ছিল, সেই সিলেবাসে দেখতে পারবা যে আমরা নিউটন ছাড়া তেমন কোনো বিজ্ঞানীর নাম কিন্তু ওইভাবে জানতাম না, ঠিক আছে? তাহলে দেখো প্রথমের তত্ত্বটা কে দিছে? নিউটন দিছে। তাহলে আমরা এসএসসি পর্যন্ত ম্যাক্সিমামই নিউটনের নামটাই শুনে আসছি, তাই না? তাকেই কিন্তু হাইলাইট করা আমাদের এসএসসি পর্যন্ত। তোমরা সিলেবাস দেখলে বুঝতে পারবা যে এসএসসি পর্যন্ত নিউটনকেই হাইলাইট করা। তার মানে দেখো ভাইয়া, নিউটন যে নামটা কোন পর্যন্ত আমরা শুনছি? এসএসসি পর্যন্ত শুনছি, তাই না বলো? তার মানে এসএসসি পর্যন্ত আমরা যা যা পড়ছি তাই তাই ব্যাখ্যা করা যায়। এসএসসি পর্যন্ত যা যা পড়ছি তাই তাই ব্যাখ্যা করা যায়। দেখো, আমরা যখন 4-5 এর দিকে ছিলাম তখন আলোর সরলরৈখিক গতি আমাদেরকে দেখাইছিল, এটা একটা। 2 নাম্বার হচ্ছে প্রতিফলন প্রতিসরণ। এর বাইরে কিন্তু এসএসসি সিলেবাসে আলো সম্পর্কিত কোনো ম্যাথ নাই। তোমরা অবশ্যই জানো যে প্রতিফলন প্রতিসরণ ছাড়া এসএসসি পর্যন্ত কোনো কিছু নাই। তার মানে কি ভাইয়া, নিউটনের নামটা জানলেই, আমরা যদি জানি যে এসএসসি সিলেবাসে কি ছিল, ততটুকু ব্যাখ্যা করা যায়। আরো কি মুখস্থ করতে হবে? না, এটা জাস্ট আমরা একটু ভিজুয়ালাইজ করলেই বুঝতে পারি যে এসএসসি সিলেবাসে এই জিনিসগুলো ছিল। এখন দেখো 2 নাম্বারে আসবো আমরা। 2 নাম্বারে কি? তরঙ্গ তত্ত্ব। তরঙ্গ তত্ত্ব কে দিছে? হাইগেন্স দিছে। দেখো, হাইগেন্স যদি আমি ইংলিশে লিখতে চাই তাহলে আছে এইচ, এইচ আছে। তাহলে এইচ দিয়ে হবে কি? এইচএসসি। তাহলে এইচএসসি সিলেবাসে যে যে জিনিসগুলো আমার ইম্পর্টেন্ট ছিল, তোমরা হয়তো বা ফুল সিলেবাস যদি করে থাকো তাহলে বুঝতে পারবা যে এই যে 4টা টপিক আমি এখানে লিখছি, এই 4টা টপিক থেকে ম্যাথ আসে এইচএসসি তে। এইচএসসির ম্যাথ যে টপিকগুলো থেকে আসে, সেই টপিকগুলো হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার অপবর্তন। তার মানে এইচএসসি সিলেবাস দিয়ে যদি আমি মনে রাখি, এইচএসসি সিলেবাসে যেগুলো ম্যাথে আসে সেগুলা বেশি ইম্পর্টেন্ট। প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার অপবর্তন, এগুলো থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় ম্যাথে আসে, ম্যাথ বেশি আসে। সো এটা আমরা মনে রাখবো যে এইচএসসি সিলেবাসে ম্যাথ যেগুলো থেকে বেশি আসে সেটা হচ্ছে
হাইগেনস দ্বারা ব্যাখ্যা করা যায়। এখন এইচএসসি সিলেবাস নিয়ে টানাটানি দেখো, এই যে দেখো ম্যাক্সওয়েল, এই যে মাস লিখছি না আমরা এখানে, দেখো তো ভাইয়া মাসটাকে কিন্তু আমরা মাসও লিখতে পারি। দেখো মতে কি, মতে হচ্ছে ম্যাক্সওয়েল আর শতে হচ্ছে সমবর্তন। কথা কি বোঝা গেছে? এটা গেল। এখন এইগুলা বাদে বাকি যা থাকে, এগুলা বাদে বাকি যা থাকে সবগুলা ব্যাখ্যা করা যায় হচ্ছে কি কোয়ান্টাম তত্ত্ব বা প্লাঙ্কের তত্ত্বের সাহায্যে। তাহলে কিন্তু আমাদের চারটা পুরোটাই শেষ, ঠিক আছে? এবং প্লাঙ্কের যে তত্ত্বগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে রাখবা ক্রিয়া থাকবে। কি থাকবে? ক্রিয়াযুক্ত থাকবে। কি থাকবে ভাইয়া বলো তো? ক্রিয়াযুক্ত থাকবে। কি থাকবে? ক্রিয়াযুক্ত থাকবে। শেষে হচ্ছে ক্রিয়াযুক্ত থাকবে। তাহলে আমরা শুরুতে কি পড়ছিলাম দেখো, আমি যদি একদম সামেশন করতে চাই আজকে আসলে আমরা কি পড়লাম বা কিভাবে আমরা এই চারটা মনে রাখবো। এক নাম্বার কথা হচ্ছে কণা হাত দিয়ে মাছ কোপ দেয়। দুই নাম্বার যেটা মনে রাখবো যে কোনটা দ্বারা কোনটা ব্যাখ্যা করা যায়, নিউটনের যে কণিকা তত্ত্ব আছে এটা দ্বারা ব্যাখ্যা করা যায় এসএসসি সিলেবাস। হাইগেন্সের যে তত্ত্ব আছে, হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব, এটা দ্বারা ব্যাখ্যা করা যায় এইচএসসি সিলেবাসে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেগুলো ম্যাথে আসে সেই জিনিসগুলো ব্যাখ্যা করা যায়। তৃতীয়ত আমরা পড়ছিলাম মাস, ম্যাক্সওয়েলের ওইখানে মাস পড়ছিলাম, মাসকে মাস লিখতে পারি, সেখান থেকে স এর সমবর্তনটা ব্যাখ্যা করা যায় হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব দ্বারা, ঠিক আছে? এবং সর্বশেষে আমরা যেটা পড়ছি ক্রিয়াযুক্ত কোনো কিছু যদি থাকে সেটা করা যায় হচ্ছে প্লাঙ্কের তত্ত্ব দ্বারা। আশা করি তোমরা 5-7 মিনিট পড়লেই এই চারটা তোমাদের ক্লিয়ার, আর ঘন্টার পর ঘন্টা তোমাদেরকে মুখস্থ করতে হবে না। সো তোমাদের শর্টকাটটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং পরবর্তী শর্টকাটের জন্য অবশ্যই অপেক্ষায় থাকবা। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো শর্টকাট নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ দেখা হচ্ছে বিজয়ে।